সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা ষষ্ঠ দিনের মতো করে ক্লাসে হাজির হয়েছি। চলছে, এই গতি আর থামবে না, চলতেই থাকবে। অর্থাৎ আজকে ষষ্ঠ ক্লাস হয়ে যাবে, পাশাপাশি আমি আশাবাদী মহাদেশের ক্লাস শেষ হয়ে যাবে। এরপরে নেক্সট দিন থেকে বৈশ্বিক ইতিহাসের উপরে ক্লাস শুরু হবে। চমৎকারভাবে আমরা আন্তর্জাতিক বিষয়াবলীকে শেষ করব এবং আমি আশাবাদী 15+ মার্ক আন্তর্জাতিক বিষয়াবলীতে তুলতে পারবেন। ঠিক সেইভাবেই আপনাদেরকে প্রস্তুত করে দেওয়া হবে। 15+ মার্ক। সাউন্ড চেক করে নিলাম, সব শোনা যাচ্ছে। যারা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আপনাদের যদি আমার সেবা ভালো লাগে তাহলে আপনারা আপনাদের পরিচিত জনদেরকে বলতে পারেন জিকের প্রস্তুতির জন্য সাজেস্ট করতে পারেন আমার কাছে। নতুন আরেকটি ব্যাচ দিব, কোনো ব্যাচের সাথে কোনো ব্যাচ মেলাবো না, নতুন আরেকটি ব্যাচ দিব। আপনারা চাইলে একটু সাজেস্ট করতে পারেন আপনাদের বন্ধু পরিচিত জনদেরকে, একটু হেল্প হবে আমার জন্য আর কি। কারণ আমি যতই প্রচার করি না কেন, আমার প্রচারে কোনো কাজ হবে না। আপনাদের প্রচার যদি সার্ভিস ভালো লাগে, আপনাদের প্রচারই হচ্ছে শ্রেষ্ঠ প্রচার। স্যার পরীক্ষা কবে থেকে হবে? হ্যাঁ, কালকে থেকে আপনাদের পরীক্ষা হবে। যে মহাদেশের উপরে ক্লাস নিচ্ছি, এই মহাদেশগুলোর পরীক্ষা নিয়ে নিব এবং পরীক্ষার একটা রুটিন পাবেন। রুটিন পাইলে কি হবে, আপনার জন্য সুবিধা হবে যে এই দিন এই পরীক্ষা, আমি একটু পড়ে পরীক্ষাটা দেই। কালকে একটা রুটিন পেয়ে যাবেন গ্রুপে, হ্যাঁ, যে এই দিন এই টপিকসের উপরে পরীক্ষা। তো যদি রুটিন পেয়ে যান, রুটিন অনুযায়ী যদি আপনারা যদি রুটিন পেয়ে যান, রুটিন অনুযায়ী যদি পরীক্ষা হয় তাহলে কেমন হবে বলেন তো? রুটিন অনুযায়ী যদি পরীক্ষা হয় তাহলে কেমন হবে বলেন তো? ভালো হবে না? বলেন, ভালো লাগবে না রুটিন অনুযায়ী যদি পরীক্ষা হয়? আরে চুলগুলো তো খুব বিশ্রী অবস্থা গো। ওকে, আচ্ছা, তাহলে দক্ষিণ আমেরিকা দিয়ে শুরু হবে আজকের আলোচনা। এই দক্ষিণ আমেরিকার দেশ হচ্ছে, স্বাধীন দেশ হচ্ছে 12টি। স্বাধীন দেশ 12টি। আয়তনীয় জনসংখ্যায় বৃহত্তম ব্রাজিল। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম সুরিনাম। সুরিনাম, ওকে। এই হইল আমাদের দক্ষিণ আমেরিকা। এখন এই দক্ষিণ আমেরিকার মধ্যে একটা অংশকে বলা হয় আবার ল্যাটিন আমেরিকা। ল্যাটিন আমেরিকা বা লাতিন আমেরিকা। এই ল্যাটিন আমেরিকা বা লাতিন আমেরিকা কি, এইটা আমাদের জানা প্রয়োজন আগে, হ্যাঁ। অর্থাৎ এই যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলো কারো না কারো উপনিবেশ ছিল। তাহলে লিখবেন উত্তর ও দক্ষিণ আমেরিকার যে সকল দেশের ভাষা
স্পেনিশ, পর্তুগিজ, রুশ। আই রিপিট, উত্তর ও দক্ষিণ আমেরিকার যে সকল দেশের ভাষা স্পেনিশ, পর্তুগিজ ও ফ্রেঞ্চ ফ্রেঞ্চ উত্তর ও দক্ষিণ আমেরিকার যে সকল রাষ্ট্রের ভাষা এই তিনটা, স্পেনিশ, পর্তুগিজ ও ফ্রেঞ্চ, এই সব দেশকে বলা হয় ল্যাটিন আমেরিকা বা লাতিন আমেরিকার দেশ। ল্যাটিন বা লাতিন আমেরিকার দেশ। আমরা যদি দক্ষিণ আমেরিকার দিকে তাকাই, আমরা আগে দেশগুলোর নাম একটু লিখি। যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, পেরু, প্যারাগুয়ে, উরুগুয়ে, ইকুয়েডর, 1 2 3 4 5 6 7 8, ভেনিজুয়েলা, বলিভিয়া, সুরিনাম, গায়ানা। এই রাষ্ট্রগুলো হচ্ছে দক্ষিণ আমেরিকার রাষ্ট্র, 12টা। এই 12টা হচ্ছে দক্ষিণ আমেরিকার রাষ্ট্র। কেমন? তাহলে আমরা বলছিলাম ল্যাটিন আমেরিকা হচ্ছে ভাষা হইতে হবে স্পেনিশ, পর্তুগিজ, ফ্রেঞ্চ। এর মধ্যে এই সুরিনাম আর গায়ানার ভাষা হচ্ছে ইংরেজি। তাহলে এই যে বাকি 10টা, এই 10টা দেশ হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ। ল্যাটিন আমেরিকা। তাহলে দক্ষিণ আমেরিকার 12টি দেশের মধ্যে 10টা দেশ হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ। কেমন? আমরা মোটামুটি দক্ষিণ আমেরিকার এই জায়গাটা একটু জানলাম। ল্যাটিন আমেরিকার দেশ আরো আছে, এই কয়টাই শেষ না। ল্যাটিন আমেরিকার দেশ আরো আছে। যেমন আমরা যদি উত্তর আমেরিকাকে বলি যে উত্তর আমেরিকা, দেখেন উত্তর আমেরিকা, এখানে 3টে ভাগ করি। উত্তর অঞ্চল, মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল। এই যে উত্তর অঞ্চল, এখানে রাষ্ট্র হচ্ছে 3টা, কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো। এই 3টা। এর মধ্যে এই মেক্সিকো হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ। ল্যাটিন আমেরিকার দেশ। এর মধ্যে মেক্সিকো হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ। মধ্য আমেরিকার দেশ হচ্ছে 7টা। এটা মনে রাখার টেকনিক হচ্ছে, যেমন আপনারা 2 বন্ধু বান্ধবী হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, তখন একজন আর একজনকে বলতেছে, এ তোর পায়ে গু, বলতেছে হুঁ, মানে বলতেছে হুঁ, মানে বিশ্বাস হয় না। কিন্তু বিশ্বাস না হলে কি হবে, আবার সন্দেহ ঢুকে গেছে, তখন বলতেছে কোনে, বেলি, পায়ে গু, কোনে বেলি, দেখেন পা এ গু, হুঁ।
কো নে বেলি। পাতে হচ্ছে পানামা। পাতে হচ্ছে পানামা। এতে হচ্ছে এল সালভেদর। গুতে হচ্ছে গুয়েতেমালা। হন্ডুরাস। কোস্টারিকা। নিকারাগুয়া। বেলিজ। এই রাষ্ট্রগুলো হচ্ছে মধ্য আমেরিকার। এর মধ্যে এই পানামা, এল সালভেদর, গুয়েতেমালা, হন্ডুরাস, কোস্টারিকা, নিকারাগুয়া, এই 6টাই ল্যাটিন আমেরিকার দেশ। শুধু বেলিজ বাদ, এই 7টার মধ্যে বেলিজ বাদে সবকয়টা হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ। তাহলে এখানে পেয়েছি 10টা, এখানে পেয়েছি একটা মেক্সিকো, এখানে পেলাম 6টা। এবার আসেন ক্যারিবিয়ান অঞ্চল। ক্যারিবিয়ান অঞ্চল হচ্ছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, যেটা কলম্বাস আবিষ্কার করেছিল। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, ব্রায়ান লারার দেশ, হোসাইন বোল্টের দেশ, হোসাইন বোল্ট, এদের দেশ হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল। এখানে দেশ আছে 13টা। আমরা একটু টেকনিক লিখি। বাবা, ডোমকি, হাই, জামাইপুতে, ঘিরানালা, সেন্ট মারে, টোবাকো এসে। বাবা, ডোমকি হাই, জামাইপুতে, ঘিরানালা, সেন্ট মারে, টোবাকো এসে। বাবা, ডোমকি হাই, জামাইপুতে, ঘিরানালা, সেন্ট মারে, টোবাকো এসে। দেখেন, বাহামা, বাহামা দ্বীপপুঞ্জ, আরেকটা বাতে হচ্ছে বারমুডা, ডোমে হচ্ছে ডোমিনিকা, আরেকটা ডোমে হচ্ছে ডোমিনিকা প্রজাতন্ত্র, কিতে হচ্ছে কিউবা, হাইয়ে হচ্ছে হাইতি, জামাইয়ে হচ্ছে জ্যামাইকা, তে হচ্ছে পুয়ের্তো রিকা, ঘিরানে হচ্ছে গ্রানাডা। সেন্ট দিয়ে 3টে রাষ্ট্র আছে। টোবাকোতে হচ্ছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো, ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো। এখানে হচ্ছে 3টে রাষ্ট্র, একটা হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্স, সেন্ট ভিনসেন্ট
অ্যান্ড গ্রানাডাইন্স, তিনটে রাষ্ট্র। এর মধ্যে এই যে পুয়ের্তো রিকো যে রাষ্ট্রটা, এই রাষ্ট্রটা স্বাধীন না, এই রাষ্ট্রটা স্বাধীন না, সবগুলো স্বাধীন। এর মধ্যে তিনটে রাষ্ট্র আছে, যে তিনটে রাষ্ট্র হচ্ছে ল্যাটিন আমেরিকার রাষ্ট্র। একটা হচ্ছে ডোমিনিকা, কিউবা, হাইতি। 3 স্টার দিয়ে দিলাম, 3 স্টার। এই তিনটা ল্যাটিন, বা এল লিখে দিলাম, এল এল। এই তিনটা হচ্ছে ল্যাটিন আমেরিকার রাষ্ট্র। পুরো দেখেন বোর্ডের মধ্যে পুরো আমেরিকা এবং ল্যাটিন আমেরিকা, 35টি দেশ আছে এখানে, টোটাল 35টি দেশ আছে এখানে এই বোর্ডের মধ্যে। ঠিক আছে, দেখেন 12 আর 3 15 আর 7 22 আর 13, 22 আর 13, 12 3 15 আর 7 22 আর 13, 35টি রাষ্ট্র আছে, একটা স্বাধীন না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। ওকে, তাহলে পুরোটা আমরা এখানে নিয়ে আসছি, টোটালি আমরা এখানে নিয়ে আসছি। ওকে, এটা লেখা হয়ে গেলে ডান লিখেন। এবং পুরো আমেরিকা নিয়ে একটা অর্গানাইজেশন আছে, নাম হচ্ছে OAS, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। এর সদস্যই হচ্ছে 35টি দেশ। ডোম কি হবে? ডোমে ডোমিনিকা, ডোমিনিকা প্রজাতন্ত্র দুইটা ডোমে, একটা হচ্ছে ডোমিনিকা আর একটা হচ্ছে ডোমিনিকা প্রজাতন্ত্র। দেখেন এই 35টা রাষ্ট্র নিয়ে হচ্ছে OAS, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। ওকে, শেষ হইলে ডান লিখবেন। হ্যাঁ, আমরা এখন রাষ্ট্রভিত্তিক আলোচনার মধ্যে যাব। ওকে, কয়টি গোনেন? এদিকে 10 3 13 7 20, ঠিক আছে 20টি। ওকে, এবার আসেন ব্রাজিল। রাজধানী, মুদ্রা, ভাষা। লেখেন সবাই, রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া। যেগুলো লিখবো মনে রাখবেন একটা রাষ্ট্র থেকে, এগুলো ইম্পর্টেন্ট। মুদ্রা হচ্ছে রিয়াল, ভাষা হচ্ছে পর্তুগিজ, ভাষা হচ্ছে পর্তুগিজ। পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম ব্রাজিলে, নাম হচ্ছে মারাকানা বা মার্কানা, মার্কানা স্টেডিয়াম।
এটা পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম, সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম। পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম হচ্ছে মারাকানা। আমরা এখন লিখব আর্জেন্টিনা। রাজধানী মুদ্রা ভাষা। রাজধানী হচ্ছে বুয়েন্স আয়ার্স। পিসে, মুদ্রা হচ্ছে পিসে বা পেসো, পেসো 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 পেসো। ভাষা লিখে ফেলেন, ভাষা হচ্ছে স্প্যানিশ। স্প্যানিশ। দেখেন পৃথিবীর প্রথম, বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রেসিডেন্ট এই আর্জেন্টিনার, নাম হচ্ছে ইসাবেলা দা পেরন। সংক্ষেপে লেখেন ইসাবেলা পেরন। বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট, বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট। ওকে, এই আর্জেন্টিনার সাথে ব্রিটেনের যে একটা সমস্যা ছিল সেইটার নাম হচ্ছে ফকল্যান্ড যুদ্ধ। ফকল্যান্ড যুদ্ধ হয় ব্রিটেন ভার্সেস আর্জেন্টিনা। এটা সাল হচ্ছে 1982 সাল। এটা সাল হচ্ছে 1982 সাল। এই যুদ্ধে জয়লাভ করে হচ্ছে ব্রিটেন, অর্থাৎ একদম এই যে দক্ষিণ আমেরিকার এই যে শেষ ভাগে এখানে, এখানে হচ্ছে আর্জেন্টিনা, আর্জেন্টিনা এখানে হচ্ছে ফকল্যান্ড, আর ব্রিটেন হচ্ছে এখানে। এখান থেকে এখানে এসে যুদ্ধটা করে এবং এই যুদ্ধের নেতৃত্ব দেন, আমি মনে হয় পড়িয়েছি ব্রিটেন পড়ানোর সময়, লৌহ মানবী বলা হয় যাকে, ব্রিটেনের যে নারী প্রধানমন্ত্রী, হ্যাঁ, মার্গারেট থ্যাচার। এই মার্গারেট থ্যাচারকে বলা হয় লৌহ মানবী, তাই না? তাহলে এই যে বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছে ইসাবেলা পেরন। এবার আর্জেন্টিনার পরে কলম্বিয়া লিখব, কলম্বিয়া। কলম্বিয়া, কলম্বিয়ার লিখবেন হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ কোকেন উৎপাদনকারী দেশ। কোকেন উৎপাদনকারী দেশ, অর্থাৎ এখানে সবচেয়ে বেশি কোকেন উৎপাদন হয়। বিশ্বের সবচেয়ে বেশি বড় কোকেন উৎপাদনকারী দেশ, সবচেয়ে বেশি কোকেন উৎপাদন হয় এখানে। ওকে, দক্ষিণ আমেরিকার মোটামুটি এগুলোই হচ্ছে একটু গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর মধ্যে, এগুলোই একটু গুরুত্বপূর্ণ আর কি।
পাশাপাশি আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে চিলি নিয়ে একটু লিখে রাখতে হবে। চিলি পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র। চিলি মানে মরিচ, একদম মরিচের মতো সরু রাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র। কোকেন হচ্ছে একটা নেশাদ্রব্য, হ্যাঁ, নেশাদ্রব্য এটা। আচ্ছা, এখন আমরা উত্তর আমেরিকায় চলে যাব। উত্তর আমেরিকার দেশগুলো একটু দেখব। উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত আপনাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রই পড়ানো দরকার। মেক্সিকো নিয়ে তেমন কোনো আলোচনা নাই, কানাডা নিয়েও তেমন কোনো আলোচনা নাই। কানাডা ওই যে একটা বই দেখে বা আমার বইয়ে পড়ে নিবেন, ওই যে ম্যাপল পাতা ও লিলি ফুলের দেশ বলা হয় কানাডাকে, কানাডার কুইবেক অঞ্চল, হ্যাঁ, আহ, এই যে ইত্যাদি ইত্যাদি এরকম কিছু 2-3 লাইন আছে। এটা একটু পড়ে নিবেন জাস্ট, আমার বই থেকে পড়েন আর যেখান থেকেই পড়েন পড়ে নেন। মূলত আমাদের আলোচনা করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের আলোচনা হবে মার্কিন যুক্তরাষ্ট্র। লেখেন মার্কিন যুক্তরাষ্ট্র, লেখেন আবিষ্কার, ক্রিস্টোফার কলম্বাস 1492 সালে আবিষ্কার করেন। ক্রিস্টোফার কলম্বাস 1492 সালে আবিষ্কার করেন। ওকে, লেখেন আমেরিগো ভেসপুসি নামকরণ করেন। আমেরিগো ভেসপুচি, আমেরিগো ভেসপুচি আবিষ্কার করেন। এই সরি, নামকরণ করেন, সরি সরি, নামকরণ করেন। এই যে আমেরিকায় নামকরণ করেন আমেরিগো ভেসপুচি। নামকরণ করেন। এরপরে লিখবেন লেখেন স্বাধীনতা। স্বাধীনতা লেখেন স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতার ঘোষণা 4 জুলাই 1776 সাল। বিজয় 1783 সাল। ঘোষক
টমাস জেফারসন, টমাস জেফারসন। নায়ক এবং প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। নায়ক এবং প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। এরপরে লিখেন সংবিধান। লেখেন 1787 সালে সংবিধান রচনা হয় এবং 1789 সালে কার্যকর হয়। 1787 সালে সংবিধান রচনা হয় এবং 1789 সালে কার্যকর হয়। কার্যকর হয় লিখবেন এটি পৃথিবীর সবচেয়ে ছোট এবং প্রাচীনতম সংবিধান। এটি পৃথিবীর সবচেয়ে ছোট এবং প্রাচীনতম সংবিধান। ওকে, সবাই লিখছেন? লেখেন। রাজধানী আপনারা জানেন, তারপরে লিখে দেই। আবার অনেকে ভুলে নিউ ইয়র্ক দিয়ে দেয়। নিউ ইয়র্ক হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর। রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওকে, আশা করি এগুলো হয়ে গেছে লেখা। তো অঙ্গরাজ্য, অঙ্গরাজ্য অঙ্গরাজ্য হচ্ছে প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য ছিল 13টি। 13টি। বর্তমান 50টি। বর্তমান অঙ্গরাজ্য হচ্ছে 50টি এবং 2টি ক্রয়কৃত। 2টি ক্রয়কৃত অঙ্গরাজ্য। দুটি ক্রয়কৃত, একটা হচ্ছে আলাস্কা। এটা 1867 সালে মাত্র 72 লক্ষ মার্কিন ডলারের মাধ্যমে ক্রয় করে। মাধ্যমে রুশ সাম্রাজ্য থেকে ক্রয় করে। রুশ রুশ সাম্রাজ্য থেকে ক্রয় করে। ওকে।
আর একটা হচ্ছে, লিখে নেন সবাই, একটা হচ্ছে আলাস্কা, আর একটা বলেন তো, আর একটা কোনটা? একটা আলাস্কা আর একটা কোনটা? ফ্রান্সের কাছ থেকে ক্রয় করে আর একটা কোনটা বলতে পারবেন? একটা আলাস্কা ক্রয় করে রুশদের কাছ থেকে, আর একটা ফ্রান্সের কাছ থেকে ক্রয় করে। নাম কি? লুইসিয়ানা বা লুইজিয়ানা, লিখে নেন। লুইসিয়ানা, এটা দরদাম আর লিখতে হবে না, ফ্রান্স থেকে এটা ক্রয় করে, ফ্রান্স থেকে ক্রয় করে। কেমন? এইটা গেল অঙ্গরাজ্যের ব্যাপার, অঙ্গরাজ্য নিয়ে। আর একটু লিখে রাখতে পারেন যে সর্বশেষ অঙ্গরাজ্য, সর্বশেষ অঙ্গরাজ্য হচ্ছে হাওয়াই। হাওয়াই সবচেয়ে ক্ষুদ্রতম, সবচেয়ে ক্ষুদ্রতম, উমিং, উমিং, সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে উমিং, উমিং। আর এই যে আলাস্কা যেটা লিখছি এটা কিন্তু সবচেয়ে বড়, হ্যাঁ, আয়তনে সবচেয়ে বড়, আয়তনে বড়, সবচেয়ে বড়, আয়তনে সবচেয়ে বড় হচ্ছে আলাস্কা। ওকে, আচ্ছা। এরপরে ভাষায় চুক্তি টুক্তি এগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ইয়েতে পড়াবো, চুক্তির মধ্যে পড়াবো। এখানে অন্যান্য অনেক তথ্য আছে, যেমন নির্বাচন, হ্যাঁ, ওদের আইনসভা থেকে শুরু করে, এরপরে গুরুত্বপূর্ণ ব্যক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ স্থান, এগুলোই মূলত পড়াইতে হবে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, যেটা থেকে প্রশ্ন আসে। স্ট্যাচু অফ লিবার্টি, লিখে নেন, স্ট্যাচু অফ লিবার্টি। এটা উপহার দেয় ফ্রান্স যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 100 বছর পূর্তিতে। উপহার দেয় ফ্রান্স। ওকে, স্ট্যাচু অফ কে কাকে উপহার দেয় এটাই ইম্পর্টেন্ট, এইটা আমরা একটু পড়বো বা এটা মাথায় রাখবো অবশ্যই। আহ আচ্ছা, আমরা এবার লিখব যুক্তরাষ্ট্রের নির্বাচন ও সরকার ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের নির্বাচন ও সরকার ব্যবস্থা, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং বোঝাটাও ইম্পর্টেন্ট। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ক্লাসে পড়ানোই হচ্ছে এটার জন্য। আচ্ছা, আমরা একটু লিখে নিই। নির্বাচন ও সরকার ব্যবস্থা, নির্বাচন ও সরকার ব্যবস্থা লেখেন। প্রথমত লিখবেন যুক্তরাষ্ট্রের আইনসভা, সবাই লেখেন যুক্তরাষ্ট্রের আইনসভা। আইনসভার নাম কি? আপনারা মনে একটু কমেন্টস কম করেন, তাই না? লেখেন কংগ্রেস, আইনসভার নাম হচ্ছে কংগ্রেস।
দ্বিকক্ষ বিশিষ্ট। দ্বিকক্ষ বিশিষ্ট। আইনসভা হচ্ছে কংগ্রেস। দ্বিকক্ষ বিশিষ্ট। একটা হচ্ছে উচ্চ কক্ষ, আর একটা হচ্ছে নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ হচ্ছে সিনেট, আর নিম্ন কক্ষ হচ্ছে উচ্চ কক্ষ হচ্ছে সিনেট লিখে নেন। আর নিম্ন কক্ষ কি লিখতে হয় তাই কি বুঝি নেই। ও আচ্ছা আচ্ছা বুঝছি, কমেন্টস করেন না, লিখতে হয় তাই। গুড, এটাও ভালো, এটাও ভালো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ওকে, উচ্চকক্ষ সিনেট আর নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ। প্রেজেন্টেটিভ, এখানে আসন হলো 100, এখানে হচ্ছে 100। কয়টা আসন? 100 আসন। বলেন তো হাউস অফ রিপ্রেজেন্টেটিভের আসন কয়টা, কেউ বলতে পারবেন? হাউস অফ রিপ্রেজেন্টেটিভের আসন কয়টা? ভারত আর যুক্তরাষ্ট্রের কাছাকাছি, কেউ বলতে পারবেন? হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, জনগণের ভোটে সরাসরি নির্বাচিত আসন কয়টা? এবং এই বছর শেষের দিকে নির্বাচন আছে, কেউ জানেন কিনা, কেউ বলতে পারবেন কিনা? যারা আমার বই খুলে বসে আছেন তাদের কাছে কিন্তু এই তথ্য আছে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কয়টা, নিম্ন কক্ষের কয়টা? 435 না, 545 না, কারণ 545 হলো ইন্ডিয়ার। হ্যাঁ, 435। 435, তাহলে 435 আর 100, 535। এর মধ্যে পাইতে হয় 270টি আসন জয়ের জন্য। 270টি আসন পেতে হবে এর জন্য। আচ্ছা, প্রথমেই আমরা রাজনৈতিক দলগুলো সম্পর্কে একটু জেনে নেই। রাজনৈতিক দল, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলই হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডেমোক্রেটিক আর একটা রিপাবলিক। কেমন যেন হয়ে যাচ্ছে লেখা আজকে। একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি। ডেমোক্রেটিক পার্টি আর একটা হচ্ছে রিপাবলিকান পার্টি। এই ডেমোক্রেটিক আর রিপাবলিকান, এই ডেমোক্রেটিকদের প্রতীক হচ্ছে গাধা। তার মানে ওরা মিছিল দেয় গাধা গাধা, মার্কা কি গাধা, মার্কা কি গাধা। আর ওদের হচ্ছে প্রতীক হচ্ছে হাতি। প্রতীক হচ্ছে হাতি। একজনের প্রতীক গাধা আর একজনের প্রতীক হচ্ছে হাতি। এদের ধরন হচ্ছে এরা একটু উদারপন্থী।
আর এরা রক্ষণশীল, এদের ধরন হচ্ছে রক্ষণশীল, এরা উদারপন্থী, এরা রক্ষণশীল। ওকে, আচ্ছা এবার লেখেন প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর। আর এই 535, এই যে এটা মিলে এটাকে বলা হয় ইলেকট্রাল কলিজ। এটাকে বলা হয় ইলেকট্রাল কলিজ। আপনারা কি বই পাইছেন সবাই? বই পান নাই এমন কেউ আছেন? কুরিয়ার করেছি কিন্তু পান নাই এমন কেউ আছেন কিনা? তাহলে যদি পরীক্ষা আসে ইলেকট্রাল ভোটের সংখ্যা কত, তাহলে আমরা উত্তর দিব 535। ইলেকট্রাল ভোটের সংখ্যা কত? 535। যদি পরীক্ষা আসে ইলেকট্রাল ভোটের সংখ্যা কত, আমরা উত্তর দিব 535। ইলেকট্রাল ভোটের সংখ্যা হচ্ছে 535। ইলেকট্রাল ভোটের সংখ্যা কত? 535। সর্বোচ্চ ইলেকট্রাল ভোট ক্যালিফোর্নিয়ায় 55টি সর্বোচ্চ ইলেকট্রাল ভোট কল আসেনি কুরিয়ার থেকে, আমি পাই নাই। কালকে পেয়ে যাবেন, না পাওয়ার কারণ নাই। দেখেন মেসেজ অথবা ফোন গেছে, ধরেন নাই, মেসেজ গিয়েছে হয়তোবা। আজকে পেয়ে যাওয়ার কথা, যদি জেলা পর্যায়ে হয়, উপজেলা পর্যায়ে হলে কালকে পাবেন। ঠিক আছে, ওকে। লেখেন ভাইস প্রেসিডেন্টকে রানিং মেট বলা হয়। ভাইস প্রেসিডেন্টকে রানিং মেট বলা হয়। মারিয়াও পান নাই, মারিয়া তো অনেক দূরে। মারিয়ারটা সম্ভবত ইয়াতে কিশোরগঞ্জে, ইয়াতে বাজিতপুর, তাই না? ওটা কালকে পাবেন। পেয়েছি, ওকে। ভাইস প্রেসিডেন্টকে বলা হয় রানিং মেট। ওকে, আচ্ছা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটা ওয়ার্ড আছে, আসতে পারে যে ব্র্যাডলি ইফেক্ট কি, বা কোন দেশের রাজনীতিতে ব্যবহৃত হয়? ব্র্যাডলি ইফেক্ট, লেখেন ব্র্যাডলি ইফেক্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন নির্বাচন হয়, ভোটারদের মতামত জরিপ ও নির্বাচনের যদি ফলাফলের বৈষম্য বিষয়ক একটি তত্ত্ব, যেখানে শ্বেতাঙ্গ ও অশ্বেতাঙ্গ প্রার্থী একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়। বুঝতে পেরেছেন? শ্বেতাঙ্গ ভোটাররা অশ্বেতাঙ্গদেরকে মুখে ভোট দেওয়ার কথা বললেও বাস্তবে তারা ভোট দেয় শ্বেতাঙ্গকেই। মানে শ্বেতাঙ্গ, ও বলতেছে, মুখে বলতেছে আমি অশ্বেতাঙ্গদেরকে ভোট দিব, কিন্তু বাস্তবে দেখা গেছে ও অশ্বেতাঙ্গ মানে কৃষ্ণাঙ্গদেরকে ভোট দেয় না, ও শ্বেতাঙ্গকেই ভোট দেয়। এই যে মতামত জরিপ, প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে মতামত জরিপ, এর যে একটা তত্ত্ব, শ্বেতাঙ্গকেই ভোট দেয়, মুখে অশ্বেতাঙ্গকে দিব বলে কিন্তু দেয় না, এটাই হচ্ছে ব্র্যাডলি ইফেক্ট। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ব্র্যাডলি ইফেক্ট। ওকে, ওকে, এবার আসেন হোয়াইট হাউস, মার্কিন প্রেসিডেন্টের বাসভবন। এটা তো আমরা জানি, না লিখলেও চলবে। হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্টের বাসভবন,
নির্বাচন নিয়ে কথাবার্তা শেষ। এখন গুরুত্বপূর্ণ স্থান বা ইয়াগুলো আমরা একটু পড়ি। হ্যাঁ, হোয়াইট হাউস হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন, আর ওভাল ওভাল অফিস, লেখেন ওভাল অফিস। ওভাল অফিস হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক কার্যালয়। প্রেসিডেন্টের দাপ্তরিক কার্যালয়, মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক কার্যালয় হচ্ছে ওভাল অফিস। ওকে, এয়ারফোর্স ওয়ান, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান, এটা শুধু মার্কিন প্রেসিডেন্টকেই এই বিমান বহন করে, অন্য কাউকে এই বিমান বহন করে না, শুধু মার্কিন প্রেসিডেন্টকেই বহন করে। ওকে, লেখেন ইকোলজি হাউস। ইকোলজি হাউস হচ্ছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী, মানে যুক্তরাষ্ট্রেরই নাগরিক, বসবাসকারী বলতে আপনারা নাম জানেন, বিল গেটস, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। গেটসের বাড়ির নাম হচ্ছে, বিল গেটসের বাড়ি হচ্ছে ইকোলজি হাউস। বিল গেটসের বাড়ি হচ্ছে ইকোলজি হাউস। লেখেন পেন্টাগন। লেখেন পেন্টাগন হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর। প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর। পেন্টাগন হচ্ছে প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর। ক্যাপিটাল হিল, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আসে। ক্যাপিটাল হিল কি? ক্যাপিটাল হিল হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের সংরক্ষিত এলাকা। মার্কিন প্রেসিডেন্টের সংরক্ষিত এলাকা হচ্ছে ক্যাপিটাল হিল। আচ্ছা, আরেকটা হচ্ছে কেপ কেনেডি। কেপ কেনেডি হচ্ছে নাসা, এই নাসার উৎক্ষেপণ কেন্দ্র, মহাকাশ গবেষণা যে নাসা রয়েছে, এই নাসার উৎক্ষেপণ কেন্দ্র হচ্ছে কেপ কেনেডি। নাসার উৎক্ষেপণ কেন্দ্র, নাসার উৎক্ষেপণ কেন্দ্র হচ্ছে কেপ কেনেডি। ওকে, এখন আমরা আরো কিছু বিষয় আমরা দেখে নিব। সেই বিষয়গুলোর মধ্যে থাকবে আমাদের ব্যক্তি পর্যায়ে যারা, তারা থাকবেন, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ছিলেন এবং বিশিষ্ট ব্যক্তি ছিলেন এরা। এর মধ্যে আমরা জর্জ ওয়াশিংটন এবং টমাস জেফারসনের কথা আপনাদেরকে বলেছি। যেটা হচ্ছে এই জর্জ ওয়াশিংটন প্রথম প্রেসিডেন্ট যিনি হোয়াইট হাউসে বসবাস করেননি। কিন্তু কেন করেননি? কারণ ওই সময় হোয়াইট হাউস প্রতিষ্ঠাই হয় নাই, মানে স্থাপনই হয় নাই। তাহলে জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন এগুলো আমাদের লাগবে না। আমাদের লাগবে হচ্ছে জেমস মনরো। এই যে জেমস মনরো, উনি প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু আমরা এটা নামটা লেখালাম কেন? কারণ মনরো ডক্ট্রিন, মনরো ডক্ট্রিন এই নীতির প্রবক্তা।
মনরো ডক্ট্রিন নীতির প্রবক্তা, এটা হতে পারে পরীক্ষার প্রশ্ন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র নিজ সীমানার বাইরে অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র নিজ সীমানার বাইরে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। তাহলে এটাই হচ্ছে মনরো ডক্ট্রিন। ওকে, মনরো ডক্ট্রিন। অতএব এই যে পলিসিটা, এটাকে বলা হয় মনরো ডক্ট্রিন। এই একটা লাইনের জন্য এটা পড়ালাম। এরপরে আব্রাহাম লিঙ্কন। এই আব্রাহাম লিঙ্কন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট। এই আব্রাহাম লিঙ্কন হচ্ছে 16তম প্রেসিডেন্ট, 16তম প্রেসিডেন্ট। আব্রাহাম লিঙ্কন তার জীবদ্দশায় আপনারা জানেন যে তিনি গেটিসবার্গের ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। আপনারা জানেন যে অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, এই যে ডেমোক্রেসির যে সংজ্ঞা, ডেফিনেশন, এটা কিন্তু আব্রাহাম লিঙ্কনই দিয়েছেন। এবং এই গেটিসবার্গের ভাষণের মাধ্যমেই কিন্তু তিনি এটা বললে এই গৃহযুদ্ধ কিন্তু থেমে যায়। আমেরিকায় গৃহযুদ্ধ হয় 1861 থেকে 1865 পর্যন্ত। আমেরিকার গৃহযুদ্ধ 1861 থেকে 1865 সাল পর্যন্ত আমেরিকার গৃহযুদ্ধ হয়। এরপরে উনি আমেরিকা থেকে দাস প্রথা বিলুপ্ত করেন। এই যে দাস প্রথা নিয়ে দুইটা তারিখ মনে রাখবেন, একটা হলো 1863 আর একটা হলো 1865। এই দাস প্রথা নিয়ে দুইটা সাল খুব গুরুত্বপূর্ণ। দাস প্রথা নিয়ে দুইটা সাল খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ উনি 1863 সালে হচ্ছে দাস প্রথা বিলুপ্তির ঘোষণা আসে, আর 1865 সালে হচ্ছে আইন করে এই প্রথা বাতিল করা হয়। অর্থাৎ আইনের মাধ্যমে প্রথাটাকে বাতিল করা হয়। আর 63 সালে কি হয়, এটা ঘোষণা করা হয় আজ থেকে কি দাস প্রথা থাকলো না আর কি। হ্যাঁ, এবং এই মহান ব্যক্তি যিনি একটা বাড়ির কাজের ছেলে ছিলেন, লিঙ্কন ছিলেন কালো কুসকুসে দেখতে, বাবা ছিল মুচি, জুতা সেলাই করত। এই কুসকুসে কালো লিঙ্কন একটা বাড়ির কাজের ছেলে ছিল। এই লিঙ্কনের জীবনে ব্যর্থতা ছিল অনেক। এই পিচ্চি লিঙ্কন অন্য বাচ্চাদের সাথে দাঁড়িয়েছিল, সব বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতেছিল কে কি হবে। কেউ বলতেছিল আমরা ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হবে। লিঙ্কন দরজার কোণে দাঁড়িয়েছিল। কালো কুসকুসে লিঙ্কনকে বলল, লিঙ্কন তুমিও কি কিছু হতে চাও? অট্টহাসি পড়ে গেল সারা বাড়িতে। লিঙ্কনও কিছু হতে চায়, হা হা হা। লিঙ্কন বলল, ইয়েস ম্যাম, আই উইল বি প্রেসিডেন্ট অফ আমেরিকা। এই ছোট্ট লিঙ্কনের স্বপ্ন ছিল আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার। সেই লিঙ্কন 26 বছর বয়সে তার স্ত্রীকে হারায়, এরপরে বাবা মাকে হারায়, এরপর নির্বাচনে হারতেই থাকে একটার পর একটা। শেষ পর্যন্ত 52 বছর বয়সে লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়। এবং তার বিখ্যাত উক্তি, পরাজয় মানে সমাপ্তি নয়, যাত্রা একটু দীর্ঘ হওয়া মাত্র। লিঙ্কন শেষ পর্যন্ত সফল হয়। আমরা এখন লিখব যাকে, তিনি হচ্ছেন মার্টিন লুথার কিং। আমাদের মহাদেশ আজকেই শেষ হয়ে যাচ্ছে, বড় একটা অংশ আমরা শেষ করতে যাচ্ছি। গত 2 বছরের মধ্যে সবচেয়ে সফল অভিযান আমার একটা ধারাবাহিকতা ক্লাসের। কারণ আমি করোনার মধ্যে যে ধারাবাহিকভাবে পড়াইতাম, যে যত্ন নিয়ে পড়াইতাম, এরপরে একটা প্রতিষ্ঠানে ঢোকার পর সেগুলো আমার নষ্ট হয়ে গিয়েছিল। আমি আবার শুরু করলাম, আশা করি আর নষ্ট কখনো হবে না। কমিটেড, আমি আপনাদের সাথে কমিটেড। মার্টিন লুথার কিং
আমরা অনেক সময় তাকে মনে করি যে উনি মনে হয় হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। না, উনি হচ্ছেন মানবাধিকার কর্মী। মানবাধিকার কর্মী উনি হচ্ছেন একজন আফ্রো আমেরিকান। আফ্রো আমেরিকান মানে জন্ম আফ্রিকায়, নাগরিক হচ্ছে আমেরিকার, তার মানে উনিও হচ্ছেন কৃষ্ণাঙ্গ। উনি ওনার বিখ্যাত ডায়লগ আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম, এটাই হচ্ছে ওনার সেই বিখ্যাত ডায়লগ, আই হ্যাভ এ ড্রিম। মার্টিন লুথার কিং, উনি এই যে বর্ণবাদ নিয়ে যে কথা আমরা বলি, আমরা আফ্রিকা পড়ানোর সময়ও বলেছি, এই বর্ণবাদ বিরোধী বিশ্ব সম্মেলন যেটা, এটা নিয়েও কথা বলেছি আপনাদের সাথে। আপনারা জানেন রুজভেল্ট ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট, এটা প্রথম বিশ্বযুদ্ধে পড়াবো। প্রথম বিশ্বযুদ্ধে ছিল উড্রো উইলসন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছিল রুশম্যান, তারপরে হচ্ছে হ্যারি এস ট্রুম্যান। এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের, এগুলো যুদ্ধের মধ্যে পড়াবো। আর ওই হ্যারি এস ট্রুম্যান হচ্ছে ট্রুম্যান ডক্ট্রিন নীতির প্রবক্তা, এটা আমরা এটার মধ্যেই পড়াবো। অর্থাৎ উনি মনরো নীতি অনুসরণ করেছিলেন, এজন্য উনি বলেছেন যে মানে ট্রুম্যান ডক্ট্রিন আর মনরো নীতির মধ্যে পার্থক্য কি ছিল। ট্রুম্যান ডক্ট্রিন আর মনরো ডক্ট্রিনের মধ্যে কি ছিল? মনরো ছিল আমেরিকা তার মানে সীমানার বাইরে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, কিন্তু ট্রুম্যান ডক্ট্রিন এই হ্যারি এস ট্রুম্যান ঘোষণা করলো সে মনরো নীতি বাদ দিল, বলল মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মনরো নীতি পালন করে আসছে, কিন্তু সোভিয়েত ইউনিয়নের সাম্যবাদ প্রসার রোধ করার জন্য তারা আর এই মনরো নীতি মানতে পারছে না, তারাও এখনো রাষ্ট্রের বাইরে অর্থাৎ বিভিন্ন জায়গায় তারা হস্তক্ষেপ করবে। এর ফলে আক্রমণ, যুদ্ধ, বিভিন্ন সংখ্যালঘু মানে ছোট ছোট রাষ্ট্র, সংখ্যালঘু বলতে খালি হিন্দু বোঝায় না, যে গোষ্ঠী বা যে সংখ্যাটা ছোট যে রাষ্ট্রই হোক সে সংখ্যালঘু, এইগুলোর উপরে দমন নিপীড়ন চালাতে থাকে আর কি। আচ্ছা, আমরা লিখবো রিচার্ড নিক্সন। আবার ওই যে ভাঙ্গার নিক্সন না, কিন্তু রিচার্ড নিক্সন, নিক্সন চৌধুরী না, রিচার্ড নিক্সন। উনি ছিলেন 37তম প্রেসিডেন্ট। উনি যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট যিনি পদত্যাগ করেন। হ্যাঁ, যিনি যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট যিনি পদত্যাগ করেন। হ্যাঁ, লিখছেন একমাত্র প্রেসিডেন্ট যিনি পদত্যাগ করেন। উনি জড়িত ছিলেন ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে, অর্থাৎ গোপনে আড়ি পাতা। ওয়াটারগেট কেলেঙ্কারি গোপনে আড়ি পেতেছিল কিসে? ওই যে ভোটের সময়, হ্যাঁ, ওয়াটারগেট কেলেঙ্কারি। এই রিচার্ড নিক্সন অর্থাৎ যুক্তরাষ্ট্রের পদত্যাগকারী একমাত্র প্রেসিডেন্ট এই পর্যন্ত, যার বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় এই দাবিগুলো করলে উনি অপমান বোধ করেন এবং পদত্যাগ করেন। পরীক্ষা আসতে পারে যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বিখ্যাত অভিনেতা ছিলেন?
রোনাল্ড রিগান বিখ্যাত অভিনেতা ছিলেন। রোনাল্ড রিগান ছিলেন বিখ্যাত অভিনেতা। এরপরে বিল ক্লিনটন থেকে কিছু বিষয় আসে পরীক্ষায়। বিল ক্লিনটন থেকে আসে তার আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে মাই লাইফ। পরীক্ষা আসতে পারে মাই লাইফ কার আত্মজীবনীমূলক গ্রন্থ। আর একটা হচ্ছে তারই স্ত্রী হিলারি ক্লিনটনের আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে লিভিং হিস্টোরি। হিলারি ক্লিনটন তার স্ত্রী, অর্থাৎ মাই লাইফ হচ্ছে ক্লিনটনের আত্মজীবনীমূলক গ্রন্থ, আর লিভিং হিস্টোরি হচ্ছে হিলারি ক্লিনটনের আত্মজীবনীমূলক গ্রন্থ। এরপরে তো আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প, তার আগে হচ্ছে বারাক ওবামা, বর্তমান জো বাইডেন, অনেকেই কিন্তু এখন আপনারা তাদেরকে চিনেন এবং রানিং। এগুলো নিয়ে কথা বলার কিছু নাই, মোটামুটি এগুলো পড়বেন। আর আমার বইটা দেখে যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে, এই প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু পড়ে ফেলবেন। আর এই খাতায় যা লিখে দিলাম এইগুলো পড়বেন। এর বাইরে থেকে প্রশ্ন আসলে বুঝবেন দুর্ভাগ্য, এবং ওই প্রশ্নটা আপনার জন্য না। কারণ 200 মার্কের পরীক্ষা হবে, আপনি 130 পাইলেই তো হয়, তার বেশি লাগবে না। তো 50টা প্রশ্নের বেশি এরকম হবে না যে প্রশ্নের সাথে আপনি পরিচিত না। 150 পাওয়ার মতো আপনার প্রশ্ন হবে। অতএব এই দিকে একটু খেয়াল রাখবেন যে এই ধরনের প্রশ্ন যে এত পড়ার পরও যে প্রশ্ন কমন পড়ে নাই, সে প্রশ্নে টাচ করার কোনো দরকার নাই। কিউবা নিয়ে আসলে আমরা যেগুলো পড়াই তার মধ্যে হচ্ছে ফিদেল কাস্ট্রো অন্যতম। তারপরেও রাজধানী হচ্ছে হাভানা, মুদ্রা হচ্ছে পেসো, হাভানা পেসো। ওকে, আচ্ছা। এর মধ্যে এই কিউবায় অবস্থিত হচ্ছে গুয়ান্তানামো বে কারাগার। গুয়ান্তানামো বে কারাগার বা গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্প। গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্প বা গুয়ান্তানামো বে কারাগার। এটা কিউবাতে অবস্থিত মার্কিন ঘাঁটি। এটা 40তম বিসিএস এর প্রশ্ন। কিউবাতে অবস্থিত মার্কিন ঘাঁটি। ওকে, আচ্ছা। এখন কিউবা থেকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফিদেল কাস্ট্রো সম্পর্কে আমাদের জানা দরকার, যিনি কিউবার একজন বিপ্লবী। আর মনে রাখবেন, এই কিউবা হচ্ছে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। এই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়েই এখানে একটা বিপ্লব হয়। সামরিক যিনি সরকার ক্ষমতায় ছিলেন, তার পতন ঘটান যে ব্যক্তি, তার নাম হচ্ছে ফিদেল কাস্ট্রো। এই ফিদেল কাস্ট্রো তিনি তার পতন ঘটিয়ে ক্ষমতায় বসেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিআইএ আছে তাকে 638 বার হত্যার চেষ্টা চালায়, কিন্তু ব্যর্থ হয়। এই মহানায়ক, আমাদের মহানায়ক সম্পর্কে একটা উক্তি করেছেন, অর্থাৎ ফিদেল কাস্ট্রো বঙ্গবন্ধু সম্পর্কে বলেন, আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি। আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি। কঠিন কিছু না, হয়তো এরকম প্রশ্নই হতে পারে যে ফিদেল কাস্ট্রোর জন্ম কোথায় বা কোন জায়গার তিনি মানে সংগ্রামী নায়ক ছিলেন বা সংগ্রামের ছিলেন। এই ফিদেল কাস্ট্রোই হচ্ছে যিনি অপারেশন মঙ্গুজ নামে একটি অপারেশন চালিয়ে উৎখাত করেন। তখন জেনারেল বাতিস্তা ক্ষমতায় ছিলেন
তাকে উৎখাত করে ক্ষমতায় উনি আসেন। তো দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন এবং এই বিপ্লবী, এই নায়ক কোন দেশের, এগুলোই আসতে পারে। আর কিউবাতে তেমন কোনো তথ্য নাই, যেমন এখানে প্রচুর ইক্ষু উৎপাদন হয়, এই জন্য সুগার হাউস, তারপরে হচ্ছে সুগার বল, চিনির আধার, এইগুলো বলা হয় কিউবাকে। এবং পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখি হামিং বার্ড, এটা কিউবাতে জন্ম, কিউবাতে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখি হামিং বার্ড। তো আবার মুক্তার দেশও বলা হয় কিউবাকে, মুক্তার দেশও বলা হয় কিউবাকে। এইগুলোই হচ্ছে কিউবা নিয়ে মোটামুটি তথ্য। আজকে আমরা মোটামুটি আমেরিকা সম্পর্কে কম বেশি জানলাম, যেটা জানলাম সেটা চলবে। কালকে আপনারা একটা চমৎকার রুটিন পাবেন, যে রুটিনের মধ্যে থাকবে কবে কোন পরীক্ষা আপনাদের, এই কদিন কোন মহাদেশের পরীক্ষা কবে হবে, টানা পরীক্ষাগুলো দেওয়া থাকবে এবং প্রশ্ন সেট করা থাকবে আগের মতো করেই। 1 নাম্বার পরীক্ষাটা যেভাবে নিয়েছিলাম ঠিক সেইভাবেই প্রশ্নগুলো সেট করা থাকবে এবং প্রতিদিন 9:30টায় পরীক্ষা হবে, রাত 9:30টায় পরীক্ষা হবে, পরীক্ষার পরপরই ক্লাস হবে। ঠিক আছে, পরীক্ষাটা 10 থেকে 15 মিনিটের হবে, উত্তর মিলাবেন, আগের মতোই নাম্বার শো করবেন। এবং আপনারা যেটা করবেন, একটা খাতা নিবেন, একটা খাতায় আপনারা রেডিমেড এরকম একটা ইয়ে করে রাখবেন, 1 2 3 4 একটা ওএমআর বানায় রাখবেন, ক খ গ ঘ, এরকম একটা ওএমআর নিজে হাতে বানায় রাখবেন, অথবা বাসায় ওএমআর থাকলে ওইটা একটু ফটোকপি করে রাখবেন। 1 গ আপনি সাথে সাথে বৃত্ত ভরাট করবেন, কারণ এই বৃত্ত ভরাট করার প্র্যাকটিসটা খুব জরুরি এমসিকিউ পরীক্ষার জন্য। আপনারা বিভিন্ন অনলাইনে অ্যাপের মাধ্যমে যে পরীক্ষাগুলো দেন সেখানে কিন্তু বৃত্ত ভরাট করা হয় না। এবং দেখবেন অনেকে যারা অ্যাপে প্রচুর পরীক্ষা দেয়, তারা অ্যাপে ক্লিক করতে করতে পরীক্ষার হলে গিয়েও ক্লিক করতে মন চাইবে, কিন্তু ক্লিক করলে তো কাজ হবে না। বাংলাদেশ তো অত ডেভেলপ হয় নাই এখনো, ওই জায়গাটায় বাংলাদেশ এখনো যায় নাই যে আপনার ঘরে বসে অনলাইনে এই ধরনের কম্পিটিটিভ এক্সাম আপনার কাছে নিবে। অতএব দেখবেন ওইখানে গিয়েও আপনার এরকম ক্লিক করতে মন চাইবে, কিন্তু ক্লিক করতে গেলে ওএমআর ফটো হয়ে যাবে। অতএব এই প্র্যাকটিসটা হোক আমাদের এই গ্রুপে এখান থেকে সুন্দরভাবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা।